সম্মানিত ভিউয়ার্স, টিপহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, যারা সরকারি চাকরিজীবী তাদের প্রত্যেকেরই এই বর্তমান সময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য সরকার কর্তৃক এক পত্র দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। এবং আমরা বর্তমান সময়ে এই সম্পদের হিসাব দাখিল করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। আমি সম্পদের ফর্ম কোথায় পাবো, এই সম্পদ বিবরণী দাখিল করতে কত তারিখের মধ্যে দাখিল করব, কোথায় দাখিল করব, আমি ফর্মটি কোথায় পূরণ করব, কিভাবে পূরণ করব ইত্যাদি প্রশ্ন আছে। তাহলে এই প্রশ্নগুলো কিভাবে আমরা সমাধান পেতে পারি এবং এই প্রশ্নগুলো নিয়ে আমরা কিভাবে একটি সুন্দরভাবে সম্পদ বিবরণী ফর্ম আমরা পূরণ করতে পারি, অর্থাৎ সহজেই দাখিল করতে পারি, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর তা কিভাবে আমরা এই ফর্মটি পূরণ করব তাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। লক্ষ্য করেন, এখানে একটা চিঠি আছে। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিটা 22শে সেপ্টেম্বর 2024 সালে জারি করা হয়েছে, অর্থাৎ কিছুদিন আগে। সেখানে বলা হচ্ছে, দেখেন, বিষয় সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল। এই দাখিলের যে সময়টা দিছে সেই সময়টা হচ্ছে নভেম্বর 2024 এবং যত তারিখের ভিত্তিতে আপনার সম্পদটা দাখিল করতে হবে সেখানে বলা হচ্ছে, দেখেন, 30/6/2000 তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী, অর্থাৎ 2024 সালের 30শে জুন আপনার যে সম্পদ ছিল সেই সম্পদটা আপনি এখানে দাখিল করবেন। এবং তার যে সময়সীমা দিছে সেটা হচ্ছে 2024 সালের এই 30শে নভেম্বর পর্যন্ত। তারপরে বলছি কিছু শর্ত আছে। শর্তটা কি হচ্ছে, দেখেন, ক্যাডার অথবা প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা নবম গ্রেড এবং তদূর্ধ্ব তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড বা নন গ্যাজেটেড কর্মকর্তাগণ যাদের বেতন গ্রেড 10ম গ্রেড নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। এবং মন্ত্রণালয় বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস বা প্রতিষ্ঠানের গ্রেড 11 হতে 20 পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে যিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তার কাছে অধীনস্থ সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের সম্পদ বিবরণী দাখিল করবেন। এবং বলা হচ্ছে সংযুক্ত বর্ণনা মতে 4 ফর্দ, মানে 4 পাতার সম্পদ বিবরণীটা। এবং এই বিবরণীটা যে আমরা পূরণ করব কিভাবে তা এখন দেখিয়ে দেব। দেখেন, আপনাদের সহজের জন্য আমি একটা সম্পদ বিবরণী এখানে পূরণ করে রেখেছি, আপনারা একটু দেখে নেন। দেখেন কি বলা হচ্ছে, সরকারি কর্মচারী সম্পদ বিবরণী, অর্থাৎ 30/6/2024 তারিখে। এবং অংশ ক, সাধারণ তথ্যাবলী। সাধারণ তথ্যাবলীতে কি থাকবে, যেমন কর্মচারীর নাম থাকবে, আমি নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এনআইডি নাম্বারটা। এই এনআইডি নাম্বারটা অবশ্যই আপনাদের যে এনআইডি, অর্থাৎ যেহেতু সরকারি কর্মচারী প্রত্যেকের বেতন ভাতা আইবাস কর্তৃক প্রদান করা হয়, সেই জন্য আইবাসে যে এনআইডি নাম্বারটা দিচ্ছেন সেটা 10 ডিজিটই হোক অথবা 17 ডিজিট যদি হয়, ডিজিটটা এখানে টাইপ করে দিবেন। তারপরে যে পরিচিত নম্বর হলো, যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনাদের প্রত্যেক ডিপার্টমেন্টের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে। অর্থাৎ আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন তাহলে IPEMIS-এ আপনার পিন নাম্বারটি আছে। এবং আপনি পুলিশ ডিপার্টমেন্টে হলো আপনার পিন নাম্বার আছে। আপনি ক্যাডার পোস্টে চাকরি করলেও আপনার পিন নাম্বার আছে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা, একেবারে আপনার আইবাসে যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা এখানে টাইপ করবেন এবং পদবিটা দিবেন। এখানে হচ্ছে, দেখেন, টিন নাম্বার, অর্থাৎ আপনার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটা দিবেন। যদি টিন নাম্বার না থাকে তাহলে প্রযোজ্য নয় দিবেন। আর যাদের টিন নাম্বার আছে তারা অবশ্যই টিন নাম্বারটি এখানে দেবেন। এবং যেহেতু আপনারা টিন নাম্বার দিবেন সেহেতু আপনারা যেভাবে টিন নাম্বার অনুসারে আপনারা ট্যাক্স বা রিটার্ন দাখিল করুন সেই তথ্যটাও এখানে হুবহু রেখে মিল রেখে দাখিল করবেন। তারপরে ক্যাডার যদি থাকে তাহলে ক্যাডারের নাম দিবেন, আর যদি ক্যাডার না হন তাহলে প্রযোজ্য নয় উল্লেখ করবেন। তারপর হচ্ছে বেতন স্কেল। দেখেন, একজন টিচারের বেতন স্কেল যেরকম হয় ঠিক একজন পুলিশের বেতন স্কেল ভিন্ন হতে পারে, আবার একজন অফিসের কর্মকর্তার বেতন স্কেল ভিন্ন হতে পারে।
এক্ষেত্রে আপনার বেতন স্কেল যাই হবে সেই বেতন স্কেলের যে গ্রেড নাম্বারটা এবং তার স্কেলটা উল্লেখ করবেন। দেখেন 12 নম্বর গ্রেডের বেতন স্কেলটা হচ্ছে 11,300 থেকে 27,300। তারপর হচ্ছে বর্তমান কর্মস্থল, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেই জায়গাটা উল্লেখ করবেন এবং সেই জায়গার সাথে সাথে এখানে উপজেলা, জেলা সহ উল্লেখ করে দিবেন। তারপরে মূল বেতন যা আছে তা দিবেন, অর্থাৎ আপনার 30 জুনের মূল বেতন। মনে রাখতে হবে 30 জুনের মূল বেতন, অর্থাৎ আজকে আপনার যে মূল বেতন তা কিন্তু নয়, 30 জুনের মূল বেতনটা আপনি দাখিল করবেন। তারপরে প্রথম যেদিন যোগদান করছেন চাকরিতে সেই তারিখটা এখানে ফিল আপ করে দেবেন। এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি সরকারিভাবে আইবাস বা বিভিন্ন জায়গাতে আপনি ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে হচ্ছে যোগদানকালে আপনার যে পদবি সেটা দিবেন। আবার এখানে হচ্ছে আপনার ইমেল যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় লিখে দিবেন। তারপর হচ্ছে বর্তমান বা স্থায়ী ঠিকানা, যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানা একই লিখবেন। আর স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার গ্রাম কোথায় আছে, আপনার ডাক, উপজেলা, জেলা ইত্যাদি লিখে দিবেন। তারপর হচ্ছে পরিবারের সদস্য বা স্বামী, স্ত্রী বা সন্তানের বিবরণ। এই বিবরণটা কি হচ্ছে দেখেন, এখানে তার স্ত্রীর নাম হবে, তারপরে এখানে হবে আপনার স্ত্রীর এনআইডি নাম্বার, তারপর স্ত্রীর জন্ম তারিখ, তারপরে সম্পর্ক স্ত্রী দিতে হবে। এখন পেশা দিবেন, স্ত্রী যদি চাকরিজীবী হয় তাহলে চাকরিজীবী এবং কোথায় চাকরি করেন তা এখানে উল্লেখ করবেন। আর মেয়ের নাম বা ছেলের নাম যদি থাকে, অর্থাৎ আপনার যে সন্তান তার নামটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার সাথে তার জন্ম নিবন্ধন থাকলে দিবেন, এনআইডি থাকলে দিবেন। যদি এনআইডি থাকে তাহলে এনআইডি দিবেন, আর জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন দিবেন। তারপর জন্ম তারিখ, তারপরে সম্পর্ক কি, অর্থাৎ কন্যা না ছেলে। তারপরে পেশা যদি ছাত্র হয় ছাত্র দিবেন, আর যদি তার কোনো পেশা আপনারা না জানেন তাহলে প্রযোজ্য নয় দিবেন। আর যাদের বয়স 3, 4, 5 তাদের তো অবশ্যই কোনো পেশা নেই, প্রযোজ্য নয় দিবেন। এবং এক্ষেত্রে কর্মস্থল বা অফিসে এই বক্সটা তো আপনি প্রযোজ্য দিবেন। তারপরে আপনার যদি সন্তান 2 জন বা তার চেয়ে বেশি হয় তাহলে এই যে নিচের দিকে আরও কলাম আছে, আপনারা চাইলে এই কলাম আরও বাড়িয়ে নিতে পারেন। দেখেন এখানে আরও অনেকগুলা সারি কলাম খালি আছে, যদি আপনারা চান তাও এখান থেকে পূরণ করে নিতে পারবেন। এবং যদি দেখা যায় আপনার এই কলামে না হয় তাহলে এই ডান দিকে কার্সরটা এনে একটা এন্টার দেবেন, দেখেন আরেকটা বেড়ে যাবে। আবার যদি মনে করেন যে না আমি এটা ডিলিট করে দেব, তাহলে এটা এইভাবে ক্লিক করে এইভাবে সিলেকশন করে, অর্থাৎ আপনি এই কার্সরটা এখানে এনে এইভাবে চাপ দিয়ে ধরে আমি এটা ব্যাক পেজে দিলাম, ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি এটা এই ওয়ার্ড ফাইলটা পূরণ করছি, আপনারাও ওয়ার্ড ফাইলটা পাবেন এবং ওয়ার্ড ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা আপনাদের কম্পিউটারে এরকম একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিতে পারেন। তারপর আমি বলবো আপনারা আমার দেওয়া ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে আপনারা এই ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা কম্পিউটার পূরণ করতে পারবেন, হাতও লিখতে পারবেন। তারপরে আমি পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখেন এখানে হচ্ছে সম্পদ। এই সম্পদ বলছে কি, সরকারি কর্মচারী নিজ বা পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করতে হবে। স্থাবর বলতে যার পরিবর্তন হয় না, আমরা যেমন জমি, বাড়ি, এগুলো হচ্ছে স্থাবর। এখন দেখেন স্থাবরটা কীরকম বলা হচ্ছে, সম্পদের বিবরণ, অর্থাৎ জমি একটা আছে কৃষি জমি যেখানে আমরা কৃষি ফসল উৎপাদন করি, একটা হচ্ছে অকৃষি জমি। যদি থাকে তাহলে এইটার অবস্থান আপনার জেলা কোথায়, উপজেলা কোথায়, মৌজা, কতীয় নাম্বার, দাগ নাম্বার, হোল্ডিং নাম্বার বা দেশে বিদেশে এই কলামে বা এই গড়ে আপনি উল্লেখ করে দিবেন। এবং তার পরিমাণ কত শতক, যদি বর্গফুট হয় বর্গফুট, আর যদি শতক হয় তাহলে কত শতক। তারপর অর্জনের ধরন, আপনি উত্তরাধিকারে পাইছেন না ক্রয় করে পাইছেন না দান পাইছেন না অন্যান্য বা যৌথ মালিকানা ইত্যাদি উল্লেখ করবেন। যার নামে অর্জিত, অর্থাৎ নিজের নামে না স্ত্রীর নামে না স্বামীর নামে ইত্যাদি এখানে উল্লেখ করতে হবে। তারপরে অর্জন তারিখে মূল্য, যদি মূল্য জানেন তাহলে মূল্য দিবেন, আর যদি না জানেন অজানা দিবেন। আর যদি মূল্য দেন তাহলে কি এই যে ক্রয় করছেন ক্রয়ের যে উৎসটা কোথায় থেকে তা আপনারা এখানে উল্লেখ করবেন। সেটা বেতন ভাতা হতে পারে উৎস, সেটা হতে পারে ব্যবসায়িক উৎস, সেটা হতে পারে কারো দানকৃত অর্থ। তারপর হচ্ছে ইমারত, অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের ভবন আছে তারা এই কলামটি পূরণ করবেন। এখানে দেওয়া আছে এই ভবনটি কোথায় অবস্থিত, এই ভবনটি কতটুকু জায়গার উপর ইত্যাদি ইত্যাদি তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। তারপরে দেখেন ইমারতের পরে আছে কি, এটা দেখি, ইমারতের পরে আছে দেখেন
বসত বাড়ি, এই বসত বাড়ি থাকলেও দাগ নাম্বার, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার ইত্যাদি কেন পূরণ করে দেবেন। আমি এই গড়গুলো ছোটো করে নিচ্ছি, আপনারা চাইলে এই যে এখান থেকে বড় করে নিতে পারবেন। আমি এটা ছোটো করে নিলাম জাস্ট দেখানোর জন্য, আপনারা বড় করে ফর্মটা পূরণ করতে পারবেন। তারপরে যাদের ফ্ল্যাট আছে ফ্ল্যাটের তথ্য দিবেন, খামার বাগান বাড়ি আছে তথ্য দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান আছে এই তথ্যগুলো দেবেন। যদি আরও কোনো সম্পদ থাকে তারপরও আপনারা এই অন্যান্য গড়ে লিখতে পারবেন। এবং এখানে একটা নির্দেশনা আছে, যদি এই 4 পাতায় আপনার সমস্ত সম্পদের বিবরণ আপনি ইনক্লুড করতে না পারেন, প্রয়োজনে আপনি আরও কাগজের পরিমাণ বাড়াতেও পারবেন, এতে কোনো সমস্যা নেই। তারপর এই সমস্ত তথ্য দেওয়ার পর পরের পাতায় যখন যাব আমরা দেখি সেখানে কি আছে, অস্থাবর সম্পদ। এই অস্থাবর সম্পদে এসে আপনার প্রত্যেকেরই কম বেশি সম্পদ আছে। অবশ্যই মনে রাখবেন, সম্পদ কখনোই আপনি লুকানোর চেষ্টা করবেন না, এবং যে সম্পদ আছে আপনারা সেই সম্পদ এখানে উল্লেখ করবেন। তবে মনে রাখতে হবে আপনার টিন সার্টিফিকেট অনুসারে ই রিটার্নে যে সম্পদ দাখিল করছেন এখানে একই সম্পদ দাখিল করবেন। তারপর এই যে সম্পদের বিবরণ আছে, তারপর হচ্ছে এখানে কি বলছে, যার নামে অর্জিত সেটা নিজের নামে হলে নিজ দিবেন, আর স্ত্রী হলে স্ত্রী, স্বামী হলে স্বামী, সন্তান হলে সন্তান, যৌথ হলে যৌথ মালিকানা, আর সম্পদের পরিমাণ কতটুকু আছে এবং অর্জনের ধরন সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না ক্রয় সূত্রে না দান সূত্রে না অন্যান্য। এখন দান সূত্রে কি কি বা ক্রয় সূত্রে কি কি সেটা আমরা পরে ব্যাখ্যা করব। তারপরে অর্জন মূল্য কত বা স্থিতিগত, এই অর্থের উৎস এবং মন্তব্য। দেখেন আমি যার ডাটাটা পূরণ করছি তার সম্পদ হচ্ছে অলঙ্কারাদি। অলঙ্কারাদি হচ্ছে দেখেন এই যার নামে তার নিজের নামে কতটুকু আছে, 25 ভরি সোনা আছে, এবং সেটা পেয়েছে সে দান সূত্রে পেয়েছে, ক্রয় সূত্রে না। তারপর যেহেতু দান সূত্রে পাইছে এক্ষেত্রে মূল্যের জায়গাতে অজানা দিবেন, অর্থাৎ আমি মূল্য জানি না কত টাকাতে পেয়েছি। তারপর যে এই যে অর্থের উৎস এখানে অজানা আপনারা টাইপ করে দিতে পারেন, অর্থের উৎস অজানা। আবার এই তার স্ত্রীর নামেও আছে আরও 25 ভরি স্বর্ণ, সেটাও উনি দান সূত্রে পেয়েছেন তার শ্বশুরবাড়ি থেকে। তারপরে মূল্য অজানা এবং অর্থের উৎস অজানা দিছে। তারপর যে স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, এই যে স্টকস, যারা শেয়ার মার্কেটে বিজনেস করে তারা দিবেন স্টকস, এবং এই যে স্টকটা কার নামে আছে, ওনার নামে আছে, কত টাকা স্টক আছে, এই স্টকসে ব্যবসা করেন উনি, এবং এটা কি করেন উনি কিনছেন, কত টাকার কিনছেন, 11 লক্ষ টাকার, এবং এই টাকাটা উনি কোথায় পেয়েছেন, বেতন ভাতা থেকে পেয়েছেন। তার মানে উনি 11 লক্ষ টাকার স্টক কিনেছেন। আবার দেখা গেল অনেক সরকারি চাকরিজীবী আছে, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডার, যারা কোম্পানির শেয়ার হোল্ডার তারা দিবেন শেয়ার, এবং শেয়ারের কতটুকু সম্পদের পরিমাণ তা উল্লেখ করবেন। তারপর এই টাকাগুলো কোথা থেকে পেয়েছেন ইত্যাদি তথ্য দিতে হবে। আবার অনেকে আছে যারা ডিবেঞ্চার ক্রয় করে, বন্ড ক্রয় করে, এবং সিকিউরিটি যে অংশীদারিত্ব, যারা সিকিউরিটি যে অংশীদারিত্ব তারাই ফর্মটি পূরণ করবেন। আবার সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড বা সঞ্চয় স্কিম। সঞ্চয়পত্র বলতে আমরা বিভিন্ন ব্যাংকের সঞ্চয় কিনে থাকি অনেকেই, যারা 13% বা 11% সঞ্চয়পত্রের সুবিধা বা সুদ পেয়ে থাকেন। তাহলে এই সঞ্চয়পত্র তারা উল্লেখ করবেন, এবং কোন ব্যাংকে আছে তা প্রকৃতপক্ষে সব কিছু উল্লেখ করে সেই টাকার উৎস যদি পেনশন পাতা হয় তা দিয়ে আপনারা এই সম্পদের হিসাবটা পূরণ করে দেবেন। যেমন সঞ্চয়পত্র হলে দিবেন এখানে সঞ্চয়পত্র সম্পদ, সঞ্চয়পত্র যদি পরিমাণ হয় আপনি 20 লক্ষ 15 লক্ষ হলে দিবেন। তারপর অর্জনের ধরন হচ্ছে কি যে আপনি সঞ্চয়পত্র ক্রয় করছেন, তারপরে অর্জন মূল্য বর্তমানে যেটা আছে সেটা দিবেন। তারপর অর্থের উৎস আপনি দিতে পারেন আমার পেনশন ভাতা। তারপর হচ্ছে বিমা, এই যে বিমাটা কার নামে আছে, ওনার নিজের নামে আছে, কত টাকার বিমা, এটা 2 লক্ষ টাকার বিমা। তো 2 লক্ষ টাকার বিমাটা কি করছেন উনি কিনছেন। এবং অর্জন এখনও তার হয় না, এই জন্য লেখছে প্রযোজ্য নয়। আর এই যে কিনছেন সেই বিমাপত্রটা এই পলিসিতে উল্লেখ থাকি প্রত্যেকের বিমার কত টাকা পলিসি। 2 লক্ষ টাকার পলিসি হলে 2 লক্ষ টাকা, আর 3 লক্ষ টাকার পলিসি হলে 3 লক্ষ টাকা, এই টাকাটা এখানে উনি উল্লেখ করছেন। তাহলে উনি কোথায় থেকে এই টাকা দিয়ে বিমাটা কিনেছেন, সেই টাকাটা হচ্ছে বেতন ভাতা। আমরা অনেকেরই বিমাপত্র আছে যারা মাসে 3000, 2000, 5000 করে দিয়ে থাকে। তারপর হচ্ছে নগদ ব্যাংকে আছে, নিজের নামে আছে, কত টাকা আছে, 2 লক্ষ টাকা আছে, এবং অর্জনের ধরন এগুলো প্রযোজ্য নয়, দানের যেগুলো আছে এগুলো প্রযোজ্য নয় দিয়ে লিখে দিছে। তারপরেও যদি আরও কোনো বিবরণ থাকে সেটা দিবেন। তারপর হচ্ছে এফডিআর বা ডিপিএস আছে, ওনার নামে একটা ডিপিএস আছে, সেই ডিপিএসটা 2 লক্ষ টাকার, এবং তার উৎস এগুলো দিচ্ছে। এক্ষেত্রে তার যে অর্জনের ধরন, উৎস মূল্য এগুলো প্রযোজ্য নয়। তারপরে জিপিএফ আছে ওনার নিজের নামে, অর্থাৎ 30 জুনে ওনার 5 লক্ষ টাকা হয়েছে, আর বাকিগুলা এই যে এখানে বেতন ভাতা আমরা উল্লেখ করতে পারি যে বেতন
দেখেন আমরা বেতন পাত্র থেকে এই জিপিএফটা পেয়ে থাকি। তারপর হচ্ছে মোটরসাইকেল থাকলে এই মোটরসাইকেলটা কবে কিনছেন, কত টাকাতে কিনছেন, কোথায় থেকে কিনছেন ইত্যাদি তথ্যটা দিলেন। তারপর ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, অনেকের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আমারও ল্যাপটপ আছে, আপনারও থাকতে পারে, ইত্যাদি দিবেন। তারপর আগ্নেয়াস্ত্র প্রযোজ্যতা ক্ষেত্রে যার আগ্নেয়াস্ত্র আছে সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কিনছেন, টাকা কোথায় থেকে পেয়েছেন, উৎস ইত্যাদি দিবেন। আর না থাকলে প্রযোজ্য নয়, এবং অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য নয় দিলেন। তারপরে আছে দেখেন দায়। দায় হচ্ছে যাদের ঋণ আছে। আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি কার নামে ঋণ করছেন আপনার দিবেন নিজ বা স্ত্রীর নামে, এবং ঋণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি ব্যাংক থেকে নিলেন ব্যাংক উল্লেখ করবেন। তারপরে ঋণের যে কী হয়েছে ধরন, অর্থাৎ কিসের জন্য ঋণটা করছেন, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরসাইকেল বা মোটরযান ইত্যাদি উল্লেখ করবেন। তারপরে ঋণ গ্রহণের কত তারিখ ঋণটা নিয়েছেন সেই তারিখ ঠিকানা দিতে হবে। তারপর বলছে ঋণের পরিমাণ, যদি 5 লক্ষ হয় তাহলে 5 লক্ষ নেবেন। অপরিশোধিত ঋণ, অর্থাৎ আপনি যদি 5 লক্ষ নিয়ে 3 লক্ষ পরিশোধ করে থাকেন তাহলে এখানে 2 লক্ষ অপরিশোধিত ঋণ লিখবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে এখানে মন্তব্য দিয়ে এটা পূরণ করবেন। এবং সবশেষে বলা হচ্ছে উল্লেখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য, অর্থাৎ আপনি এটার সব কিছু স্বীকার করে নিলেন। তারপর এখানে আপনার স্বাক্ষর থাকবে, যে তারিখে দাখিল করবেন সেই তারিখটা দেবেন, আর এখানে নাম পদবিটা দেবেন। আমি আজকের তারিখে এটা দিয়ে দিচ্ছি, এই জন্য আজকের তারিখ দিলাম। তারপরে এখানে কি বলছে দেখেন, সম্পদ বিবরণী ফর্ম পূরণের নির্দেশাবলী। কিভাবে ফর্মটা পূরণ করতে পারবেন। সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে। আমি প্রথমেই বলছি আপনি হাতেও লিখতে পারবেন, কম্পিউটারে লিখতে পারবেন। যেহেতু এটা ওয়ার্ড ফাইল, আপনারা যারা কম্পিউটার জানেন কম্পিউটার পূরণ করতে পারবেন। শুধু কম্পিউটার না, যারা মোবাইলে WPS অফিসটা ব্যবহার করতে পারবেন, মোবাইলেও এই ফর্মটি বসে বসে পূরণ করে দিতে পারবেন। তারপরে ফর্মে প্রদত্ত স্থান সংকুলান না হলে ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংযোজন করা যাবে, মানে পৃষ্ঠা বাড়াতে পারবে। তারপর হচ্ছে যৌথ মালিকানা অর্জিত সম্পদ ও দায় এর ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ মূল্য উল্লেখ করতে হবে। যখন যৌথ মালিকানা থাকে, যেমন আমার 70%, আমার স্ত্রীর 30%, অথবা আমার 50%, আমার পার্টনারের 50%, তা উল্লেখ করা যাবে। এবং সরকারি কর্মচারীর সন্তান বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তার সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি সে চাকরি করে, অর্থাৎ সে আপনার উপর নির্ভরশীল নয়, তাহলে তার সম্পত্তি আর এখানে আসবে না। এবং সমস্ত কাজ করে আপনারা প্রিন্ট কপি নিয়ে অথবা হাতে লিখে আপনারা প্রত্যেকেই আপনার যিনি অফিসের প্রধান তার মাধ্যমে খামে ভরে খামটা গাম দিয়ে লাগিয়ে আপনারা সেই খামটা জমা দেবেন। এবং মনে রাখবেন আপনার এই সম্পদ বিবরণী কেউ খুলেও দেখবে না, কেউ পড়েও দেখবে না। যেহেতু বলা হচ্ছে এই ফর্মের উপরেই দেখেন বলা হচ্ছে অতি গোপনীয়, কাজেই আপনার সম্পদ বিবরণীটা সঠিকভাবে সময় মতো পূরণ করে দাখিল করুন, এবং আপনি একজন সরকারি চাকরিজীবী হিসাবে স্বচ্ছতার সহিত কাজ করুন। তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না। তাহলে প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।